Assalamu alaikum, dear students of honors first year. In our previous class, we discussed our sentence structure, the classification of sentence. Today we will also continue the class. আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম যে সেন্টেন্সের কী কী স্ট্রাকচার রয়েছে, যেমন আমরা পাঁচটা বেসিক স্ট্রাকচারের কথা বলেছিলাম, তার সাথে আরও দুটো স্ট্রাকচারের কথা বলেছিলাম, 7টা স্ট্রাকচার আমরা আলোচনা করেছিলাম। যেমন আমরা সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট যোগ ভার্ব, সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট, এছাড়া সাবজেক্ট যোগ ভার্ব যোগ অ্যাডজেক্টিভ, সাবজেক্ট যোগ ভার্ব যোগ অ্যাডভার্ব, অ্যান্ড সাবজেক্ট যোগ ভার্ব যোগ নাউন অথবা নাউন ফ্রেজ। অ্যান্ড এছাড়া আমরা আলোচনা করেছিলাম দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডভার্বিয়াল অফ প্লেস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল অফ প্লেস। তাহলে এখানে এছাড়া আলোচনা করেছিলাম আমরা 8 parts of each এবং 4 টাইপ অফ সেন্টেন্স আমরা আলোচনা করেছিলাম। 4 টাইপ সেন্টেন্সের মধ্যে আমরা সিম্পল সেন্টেন্সটা আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে সেন্টেন্স 4 ধরনের হয়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং কমপ্লেক্স কম্পাউন্ড। এবং আমরা সিম্পল সেন্টেন্সেরও প্রকারভেদ আলোচনা করেছিলাম এবং সিম্পল সেন্টেন্সের গঠন প্রণালী আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরুতে যেটা আমরা এছাড়া আলোচনা করেছিলাম ফাংশন অফ সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সের কাজগুলো, ফাংশনগুলো আলোচনা করেছিলাম। আজকে এই শুরুতে আলোচনা করব কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে আমরা যেটা সচরাচর অ্যান্ড বাদ দিয়ে যেটা তৈরি করি সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, মানে দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয়। সিম্পল সেন্টেন্স একটা ক্লজ থাকে, একটাই স্বাধীন ক্লজ থাকে। কম্পাউন্ড সেন্টেন্সেরই হচ্ছে একাধিক স্বাধীন ক্লজ থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে আমাদের একটা স্বাধীন ক্লজ থাকবে, একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তো এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যেমন এই কম্পাউন্ড সেন্টেন্স ইজ কম্পোজড অফ অ্যাটলিস্ট 2 ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। কমপক্ষে 2টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে এটা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে হলে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে স্বাধীন ক্লজ, একে অন্যের সাথে নির্ভরশীল না, মানে দুটোই আলাদাভাবে অর্থ প্রকাশ করতে সক্ষম এমন ক্লজকে আমরা যুক্ত করে দেব একটা সেন্টেন্সের মধ্যে। ইট ডাজ নট নিড এ ডিপেন্ডেন্ট ক্লজ, এটার কোনো ডিপেন্ডেন্ট ক্লজ দরকার নাই। দ্য ক্লজ আর জয়েন্ড বাই কোঅর্ডিনেটিং কনজাংশন উইথ or without comma, a semicolon that function as a conjunction, a colon instead of a semicolon between two sentences when the second sentence explains the first sentence, and no coordinating conjunction is being used to connect the sentences or a conjunctive adjective preceded by a semicolon. Conjunction can be used to make a compound sentence. Conjunction are words such as for, nor, but, or, yet, so. তো কনজাংশন দিয়ে আমরা এটা যুক্ত করব, সেই কনজাংশনগুলো হচ্ছে আমাদের অ্যান্ড, বাট, অর, ইয়েট, নর অথবা আর, এইগুলা দিয়ে আমরা সাধারণত যুক্ত করি হচ্ছে সেন্টেন্স। তাছাড়া আমরা যুক্ত করতে পারি কোলন এন্ড সেমিকোলন দিয়ে, কমা দিয়েও করি আমরা। ওটা উদাহরণ দিই, দ্য ল ওয়াজ পাসড, এরপরে কোলন ফ্রম এপ্রিল 12, কমা অল কার্স উড হ্যাভ টু বি টেস্টেড, একটা উদাহরণ দিলাম। আরটা হচ্ছে আই স্টার্টেড অন টাইম, কমা বাট আই অ্যারাইভ লেট। আরেকটা উদাহরণ দিচ্ছি আমরা, আই উইল অ্যাকসেপ্ট ইউর অফার অর ডিক্লাইন ইট, দেয়ার আর দ্য অপশনস। আই উইল অ্যাকসেপ্ট ইউর অফার অর ডিক্লাইন ইট, সেমিকোলন, দিস আর দ্য অপশন। তাহলে সেন্টেন্সগুলো আমরা যদি অ্যানালাইজ করি তাহলে দেখব এখানে দ্য ইউজ অফ কমাস টু সেপারেট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস উইথাউট অ্যান এডিশন অফ, যেটা বলছিলাম সেটা হচ্ছে দ্য ইউজ অফ কমা টু সেপারেট টু ইন্ডিপেন্ডেন্ট clauses without the addition of an appropriate conjunction is called comma splice, and is generally concerned are when used in English language. এখানে সেন্টেন্সগুলো যেগুলো আমরা দেখলাম সেই সেন্টেন্সগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথম সেন্টেন্সটা দ্য ল ওয়াজ পাস, এরপর একটা কোলন ব্যবহার করা হয়েছে, ফ্রম এপ্রিল 12 অল কার্স উড হ্যাভ টু বি টেস্টেড। দ্বিতীয় সেন্টেন্সে আই স্টার্টেড অন টাইম, এরপর কমা ব্যবহার করা হয়েছে, এরপর বাট ব্যবহার করা হয়েছে, দুটোই ব্যবহার করেছে। নাম্বার তৃতীয় সেন্টেন্স আই উইল অ্যাকসেপ্ট ইউর অফার অর ডিক্লাইন ইট, তারপরে সেমিকোলন ব্যবহার করা হয়েছে, দেয়ার আর দ্য অপশনস, দুইটার মাঝখানে সেমিকোলন ইউজ করা হয়েছে। এখন আমরা আসি কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। একটা কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে একটা কমপ্লেক্স সেন্টেন্সে, অলসো কল সাবঅর্ডিনেট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ।
অ্যান্ড অ্যাটলিস্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট অর মেইন ক্লজ, কমপক্ষে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে, যেটাকে আমরা বলবো মেইন ক্লজ। আর যেটা ডিপেন্ডেন্ট ক্লজ সেগুলোকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কমপ্লেক্সের সাথে কম্পাউন্ডের পার্থক্যটা হচ্ছে কম্পাউন্ডে সবগুলাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোনো সাবঅর্ডিনেট ক্লজ সেখানে নাই, প্রত্যেকে আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারে, কোনো ডিপেন্ডেন্সি থাকবে না সেখানে। আর এখানে যেটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে কমপক্ষে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, মেইন ক্লজ থাকবে, এই মেইন ক্লজটা হচ্ছে কার সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারবে। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা হচ্ছে এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে যেগুলো ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া অর্থ প্রকাশ হবে না। যদি ইফ দিয়ে করি আমরা, ইফ আই গো টু মার্কেট, আমি যদি বাজারে যাই, এটাতে অর্থ প্রকাশ কমপ্লিট হয় না। তাহলে এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। On the other hand, a sentence with two or more independent clause plus one or more dependent clauses is called compact, complex or complex number. তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড বা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স নামে আরেকটা সেন্টেন্স আছে, যেটা রিসেন্ট একটা ধারণা, সেটা হচ্ছে যে আমরা তিনটা সেন্টেন্স হিসেবে জেনে আসতাম, কিন্তু আরেকটা সেন্টেন্স হচ্ছে উদ্ভব হয়েছে, এ সেন্টেন্স উইথ টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, মানে একটা না, প্লাস ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ক্লজ, এবং তার সাথে একটা বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, সেটাকে বলবো আমরা কম্পাউন্ড কমপ্লেক্স বা কমপ্লেক্স কম্পাউন্ড। Dependent clause have subordinated conjunction or similar word. Dependent clause have a subordinating conjunction or similar word. There are a large number of subordinating conjunction in English. Some of those give that clause an adverbial function specifying time, place or manner, such as clause are called adverbial clause. আচ্ছা, কিছু ক্লজ আছে যেগুলো আমাকে অ্যাডভার্বিয়াল ক্লজ করবে, যেগুলো কাজ অনেকটা অ্যাডভার্বিয়াল ফাংশন থাকবে, সেগুলোকে বলতে হবে, অনেকটা টাইম, প্লেসকে, ম্যানারকে স্পেসিফাই করবে। এই ধরনের ক্লজ যদি হয় সেগুলো আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। হোয়েন আই গো টু মার্কেট, এই যে আমি এখানে টাইম মেনশন করছি, এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন একটা উদাহরণ দিচ্ছি যে হোয়েন আই স্টেপ আউট ইনটু দ্য ব্রাইট সানলাইট, কমা ফ্রম দ্য ডার্কনেস অফ দ্য মুভি হাউস, কমা আই হ্যাড অনলি টু থিংস অন মাই মাইন্ড। এটা নেওয়া হয়েছে দ্য আউটসাইডার, এসি হিন্টনের দ্য আউটসাইডার থেকে। দ্য অ্যাবাভ কমপ্লেক্স সেন্টেন্স কন্টেন্স অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, এখানে কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ক্লজ আছে, সেটা হচ্ছে কি হোয়েন আই স্টেপড আউট মুভি হাউস, হোয়েন আই স্টেপড আউট ইনটু দ্য ব্রাইট সানলাইট ফ্রম দ্য ডার্কনেস অফ দ্য মুভি, এটা সেটিং বুঝাচ্ছে, সময়কে বুঝিয়েছে, এই জন্য হচ্ছে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্য অ্যাডভার্বিয়াল ক্লজ ডেসক্রাইবস হোয়েন অ্যান্ড হোয়ার দ্য অ্যাকশন অফ দ্য মেইন ক্লজ টেক প্লেস। অ্যাডভার্বিয়াল ক্লজের কাজটা হচ্ছে যে কখন মেইন ক্লজটা কখন এবং কোথায় সংগঠিত হয়, সেটা যখন ইন্ডিকেট করে, বোঝায়, তখন বর্ণনা করে, তখন সেটা আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। A relative clause is a dependent clause that modifies a noun phrase into an independent clause. In other words, the relative clause function is similar to an adjective. আমরা রিলেটিভ ক্লজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ মেইন ক্লজে রিলেটিভ ক্লজ অবভিয়াসলি ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এটা যখন মডিফাই করে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের নাউন বা নাউন ফ্রেজটাকে মডিফাই করে, তখন আমরা এটাকে রিলেটিভ ক্লজ বলবো। লেট হিম, উদাহরণ দিচ্ছি, লেট হিম হু হ্যাজ বিন ডিসিভ কমপ্লেন, ডন্ট স্কুইচ করতে নেওয়া হচ্ছে। আর দ্বিতীয় উদাহরণটা হচ্ছে ইউ হু হ্যাভ নেভার নোন ইউর ফ্যামিলি সি দেম স্ট্যান্ডিং অ্যারাউন্ড ইউ, এটা হ্যারি পটারের সরসার স্টোন থেকে নেওয়া হয়েছে। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স দ্য রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ হু হ্যাজ বিন ডিসিভ, প্রথম সেন্টেন্সে হু হ্যাজ বিন ডিসিভ, এটা মডিফাই করছে হিমটাকে, স্পেসিফাই ডিফাইন্স দ্য মিনিং অফ হিম ইন দ্য মেইন ডিপেন্ডেন্ট ক্লজ। এই অংশটুকু হু হ্যাজ বিন ডিসিভ, এটা হিমকে মডিফাই করছে, মেইন ক্লজের হিমকে মডিফাই করছে বা স্পেসিফাই করছে। অ্যান্ড ইন দ্য সেকেন্ড এক্সাম্পল দ্য নন রেস্ট্রিক্টিভ রিলেটিভ ক্লজ হু নেভার ফ্যামিলি, এখানে বলছে ইউ হু হ্যাভ নেভার নোন ইউর ফ্যামিলি, এখানে ইউটাকে মডিফাই করছে হচ্ছে হু হ্যাভ নেভার ইমিউনিটি। তো এগুলো, এই দুটো হচ্ছে আমাদেরকে বলবো আমরা রিলেটিভ ক্লজ বলবো আমরা। ইন দ্য মেইন আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইউ সি দ্য স্ট্যান্ডিং অ্যারাউন্ড ইউ। আচ্ছা, তাহলে এই দুটা উদাহরণ আমরা দেখলাম। লেট হিম হু হ্যাজ বিন ডিসিভ কমপ্লেন, এই লাইনটার মধ্যে লেট হিম কমপ্লেনটা হচ্ছে মেইন ক্লজ, আর হু হ্যাজ বিন ডিসিভ এটা হচ্ছে রিলেটিভ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ এখানে রিলেটিভ ক্লজে কাজ করছে বা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আর দ্বিতীয় উদাহরণে আমরা দেখলাম
ইউ সি দেম স্ট্যান্ডিং অ্যারাউন্ড ইউ, এটা হচ্ছে মেন ক্লজ। আর হু হ্যাভ নেভার নোন ইউর ফ্যামিলি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা কাজ করছে রিলেটিভ ক্লজ হিসেবে, ইউকে মডিফাই করছে। তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায়গুলো কি? সাবঅর্ডিনেট ক্লজ চিনতে পারবো আমরা যদি যেগুলোর সাথে এই অংশগুলো যুক্ত থাকবে, যেগুলো আমাদের ক্লজ আগে কিছু কানেক্টর থাকবে, যেমন হু, হোয়াট, হোয়েন, হোয়ার, ইফ, অ্যাজ দো, অল দো, অ্যাজ, সিন্স, এই যেগুলো যুক্ত থাকবে, যেগুলো সাথে, সেগুলো হচ্ছে গিয়ে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর a noun clause is a dependent clause. A noun clause is a dependent clause that function like a noun. আর একটা ক্লজ হচ্ছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, সেটা হচ্ছে নাউন ক্লজ বলি আমরা। এই নাউন ক্লজ মে ফাংশন অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ ক্লজ, এটা সাবজেক্ট হিসেবে মতো কাজ করবে এটা ক্লজে। আর অ্যাজ এ প্রেডিকেটিভ, নমিনেটিভ অর এন অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে নাউন ক্লজ। আমি একটা উদাহরণ দিচ্ছি। What she had realized was that love was that moment when your heart was about to burst. এটা নেওয়া হয়েছে দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু থেকে। In the above sentence, the independent clause contains two noun clause. The noun clause what she had realized served as the subject of the verb was, and that love was that moment served as a complement. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে হোয়াট শি হ্যাড রিয়েলাইজ, এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করছে, আর ভার্বটা হচ্ছে এখানে ওয়াজ, আর এখানে কমপ্লিমেন্টটা হচ্ছে মানে লাস্টের অংশটুকু হচ্ছে। আর একটা নাউন ক্লজ হচ্ছে এখানে হোয়াট শি হ্যাড রিয়েলাইজ। হোয়াট শি হ্যাড রিয়েলাইজ হোয়াট শি হ্যাড রিয়েলাইজ, এটা হচ্ছে আমাদের নাউন হিসেবে কাজ করছে, সাবজেক্ট হিসাবে। আর এটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে দ্যাট লাভ ওয়াজ দ্যাট মোমেন্ট। দ্যাট লাভ দ্যাট মোমেন্ট দ্যাট লাভ ওয়াজ দ্যাট মোমেন্ট, এটা একটা অবজেক্ট হিসেবে কমপ্লিমেন্ট কাজ করছে। তাহলে দুইটা নাউন ক্লজ এখানে আমরা পাচ্ছি সেন্টেন্সটাতে। আচ্ছা, এখানে একটা রিলেটিভ ক্লজও আছে, সেটা হচ্ছে হোয়েন ইউর হার্ট ব্রাস্ট। হোয়েন ইউর হার্ট ব্রাস্ট, এটা থেকে আসছে। এবার আমরা আসি একটা এক ধরনের সেন্টেন্স, সেটা হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স। ইনকমপ্লিট সেন্টেন্স হচ্ছে এ সেট অফ ওয়ার্ডস হুইচ ডাজন্ট ফর্ম এ কমপ্লিট সেন্টেন্স, either because it doesn't express a complete thought or because it lacks some grammatical elements such as the subject or verb. A dependent clause without an independent clause is one example of an incomplete sentence. If the context is clear from the rest of the paragraph, however, an incomplete sentence may be permissible. ইনকমপ্লিট হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট না, সেন্টেন্স তৈরি করার জন্য যেসব জিনিস লাগে, যে উপাদান লাগে, ফরমেশন লাগে, সেগুলো এখানে থাকবে না। সেট অফ ওয়ার্ড এটা, কিন্তু অর্থ ক্লিয়ার করছে, অর্থ পরিষ্কার করছে, অর্থে বুঝতে সমস্যা হচ্ছে না। আর জিনিসটা হচ্ছে যে ইট ডাজন্ট এক্সপ্রেস এ কমপ্লিট থট বিকজ ইট ল্যাক্স সাম গ্রামাটিক্যাল এলিমেন্ট। তো গ্রামাটিক্যাল এলিমেন্ট এখানে ল্যাক করছে, মানে নাই, সাথে সাবজেক্ট নাই অথবা ভার্ব নাই। ডিপেন্ডেন্ট ক্লজ উইথ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইজ ওয়ান এক্সাম্পল অফ ইনকমপ্লিট সেন্স। আর একটা উদাহরণ হচ্ছে যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তার ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা নাই। আমি ইফ আই গো টু মার্কেট আই উইল বাই এ শার্ট, আই উইল বাই এ শার্ট, এটা কিন্তু অর্থটা ক্লিয়ার হচ্ছে, কিন্তু পরিপূর্ণভাবে আমরা সব তথ্য পাচ্ছি না। তাহলে এখানে আমরা এটাকে ইনকমপ্লিট সেন্স বলতে পারি, আমাদের তথ্যগত অভাব, কিন্তু শুদ্ধ এটা। আমি যখন বলবো আই উইল বাই এ শার্ট, এটা শুদ্ধ। কিন্তু যদি বলি ইফ আই গো টু মার্কেট, আর কিছু না বলি, সেটা শুদ্ধ হবে না। সেটা ইফ দ্য কন্টেন্টস ইজ ক্লিয়ার ফ্রম দ্য রেস্ট অফ প্যারাগ্রাফ, এটা পারমিশন দেওয়া হয় যদি কন্টেন্টসটা ক্লিয়ার থাকে, আমাদের বুঝতে যদি সমস্যা না হয়, তাহলে এটাকে পারমিশন ইনকমপ্লিট সেন্টেন্স। আরটা হচ্ছে আমাদের রান অন সেন্টেন্স। রান অন সেন্টেন্স যেটা বলি যে কনসিস্ট অফ টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস দ্যাট আর জয়েন উইথাউট অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। এক্সাম্পল, ইট ইজ নিয়ারলি 5:30, উই ক্যান নট রিচ টাউন বিফোর ডার্ক। অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন যেগুলোকে ব্যবহার করা হয় না, সেগুলো আমরা বলি রান অন সেন্টেন্স। হ্যাঁ, টু আর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট আর জয়েন উইথাউট অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ না, যদি পাংচুয়েশন, কমা কোটেশন, পাংচুয়েশন ছাড়া ইউজ হয়, মানে কমা টমা ছাড়া, তাহলে সেটাকে আমরা বলবো রান অন সেন্টেন্স। যেমন ইট ইজ নিয়ারলি 5:30, উই ক্যান নট রিচ টাউন বিফোর ডার্ক, এখানে মাঝখানে কোনো কমা ব্যবহার করা হয়নি, সরাসরি হচ্ছে। হিয়ার দ্য টু ডিপেন্ডেন্ট, আমরা বলছিলাম রান অন সেন্টেন্সের কথা। রান অন সেন্টেন্স হচ্ছে যে
মাঝখানে কমা ইউজ করা হয় না দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে। এখানে ইট ইজ নিয়ারলি 5:30, we cannot reach town before dark. Here two independent clauses might be separated between 5 and the period, and আমরা এন দিয়ে যুক্ত করতে পারতাম দুইটা সেন্টেন্সের মাঝখানে। ইট ইজ নিয়ারলি 5:30 অ্যান্ড উই ক্যান রিচ, এখানে 5 এবং অ্যান্ডের মাঝে 5 এবং উই এর মাঝে অ্যান্ড ব্যবহার করতে পারতাম, কমা ব্যবহার করতে পারতাম, কমায় কনজাংশন ব্যবহার করতাম, কমা তারপরে অ্যান্ড দিয়ে উই, 5-এর পরে কমা দিতে পারতাম, তারপরে অ্যান্ড দেন উই, আর সেমিকলন 5 এবং উই এর মাঝখানে সেমিকলন ইউজ করতে পারতাম। The independent clauses can be joined individually with only a comma, যেটাকে comma splice বলে থাকি। The James Boyce novel Ulysses employs a stream of consciousness which takes literary license by intentionally breaking this grammatical rule by use of long punctuation-free run-on sentence, particularly in the final chapter, Penelope. আমরা এই উদাহরণ যদি দিতে পারি, সেই উদাহরণ হচ্ছে যে জেমস ওয়াজের পেনেলোপে, এই উদাহরণ পাবো বিশেষ করে ফাইনাল চ্যাপ্টারে এই লম্বা এগুলো ব্যবহার করার জন্য, কমা ছাড়া সেন্টেন্সটাকে চালিয়ে নেওয়ার জন্য আর কি, পাংচুয়েশন ফ্রি সেন্টেন্স, লম্বা সেন্টেন্স, এটা আমরা দেখতে পাবো জেমস ওয়াজের পেনেলোপে। আজকে তাহলে এই পর্যন্ত থাকবো। আসসালামু আলাইকুম।